তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিসের সলভ করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও কলকাতা পুলিশের এক্সাম যারা দেবে ভাবছো বা এমটিএসের এক্সাম যারা দেবে ভাবছো, তাদের জন্য এই ম্যাথামেটিক্সের প্র্যাকটিসেরটা 100% হেল্পফুল হবে। 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 16। এর আগের 15টা ক্লাস দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করলে আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। ক্লাসের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কারো যদি মনে হয় যে আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখবো, তাহলে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া সেকেন্ড লিঙ্কটা তোমার ক্লিক করতে হবে, তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পুরো পেয়ে যাবে, ক্লাস তুমি পেয়ে যাবে। ওকে, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা রোজ সকাল 8:30 উঠেই সবার আগে তোমার যে কাজ হবে সেটা হচ্ছে এই একটা ভিডিও, মানে যে ক্লাসটা আমি তোমাদের 8:30 থেকে দিচ্ছি সেটা আগে ভালোভাবে দেখে নোটস তৈরি করা, যে কোশ্চেনটা তোমার আটকাবে সেটা ভালোভাবে দেখা, ঠিক আছে, নোটস তৈরি করা, রেগুলার প্র্যাকটিস করা। তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের একটা নম্বর পরীক্ষায় কাটবে না, ঠিক আছে। তো যারা চ্যানেলে প্রথমবার এসে আজকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে রমন এবং সঞ্জয় 63,000 টাকা এবং 42,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। তাহলে অংশীদারির অঙ্ক এটা। এবং যদি বছরের শেষে মোট 9,000 টাকার মুনাফা মানে প্রফিট হয়, তাহলে রমনের ভাগ কত? তাহলে এইসব পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে আমরা ডাইরেক্ট করবো। কীভাবে করবো? 9,000 টাকার টোটাল আমাদের প্রফিট, সেটা আমরা লিখবো। এটাকে আমরা ভাগ করবো যেভাবে টাকা দিচ্ছে তারা সেইভাবে। এবার টাকা কীভাবে দিচ্ছে এটা দেখো অঙ্কর মধ্যেই ডাইরেক্ট করা যায়। এখানে দুজনের যে টাকার যে পরিমাণটা তারা দিচ্ছে সেই টাকাটাই পরিমাণেই তারা লাভটা নেয়। এর জন্য কী করবো, আমরা এখানে সিম্পল কাটাকাটি করবো। এখানে তিনটে জিরোর সাথে এখানে তিনটে জিরো ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 6 7 42, 7 দিয়ে কাটলে 6 7 42, এখানে 6 আসবে, 6 7 42, 7 দিয়ে কাটলে 7 নং 63, আরও আমাদের কাটা যাচ্ছে এখানে। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 দিয়ে কাটলে আমরা এটা পাচ্ছি 2, 3 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 3, ঠিক আছে। তাহলে অঙ্কর মধ্যে পুরো কাটাকাটি করে আমরা কিসে পরিণত করলাম? আমরা পরিণত করলাম রেশিওতে, এটাকে 2:3। এবার আমাদের এখানে বলছে যে তাহলে রমনের ভাগ কত? রমন কোনটা? রমন প্রথম জনেরটা, মানে হচ্ছে 3-এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে টোটাল যে প্রফিটটা হচ্ছে সেই টোটাল প্রফিটকে আমরা অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব, মানে 5 দিয়ে ভাগ করব। আর আমাদের রমনের ভ্যালু বার করতে হবে, মানে প্রথম জনেরটা, তার মানে হচ্ছে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে সিম্পল 3 দিয়ে গুণ করে দেবো। এবার এখানেও অনেক ফাস্ট ক্যালকুলেশন করা যায়। এখানে এই একটা জিরোকে তুমি একটা 10 হিসেবে কাটতে পারো, মানে এরকম আমি দেখাচ্ছি আরেকটা লাইন করে। এখানে 9,000কে আমরা এইভাবে লিখতে পারি 900 × 10 বাই আমরা লিখতে পারি 5, ওকে। আর এখানে লিখতে পারি হচ্ছে ইন্টু 3। তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? 3 দুগুণে 6, 6 নং 54, তার মানে আমাদের অ্যান্সার আসবে 55400, 54,000। তাহলে অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তো পরীক্ষায় যদি এরকম টাইপের কোশ্চেন আসে, ডাইরেক্ট তোমরা পরীক্ষাতে এই অ্যাপ্রোচই অ্যাপ্লাই করবে। বা এর থেকে আরেকটা জিনিসও করা যেত, নিচে ওপর নিচে 2 গুণ করে করা যেত, অনেকভাবেই করা যায় ক্যালকুলেশন। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 2 নম্বর কোশ্চেন। তো আমি তোমাদের একটা জিনিস বলছি, যারা সিরিয়াসলি এই ক্লাসগুলো দেখবে, ফুড এসআই তো আমি তোমাদের বলেছিলাম 90টা ক্লাস আমি দিয়েছিলাম, যারা 90টা ক্লাস দেখেছো তাদের ফুড এসআইতে একটাও ম্যাথ তোমাদের আটকাবে না। তো দেখো এখানে আমাদের কি বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে একজন মানুষ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সি থেকে ডিতে যায় এবং সে ডি থেকে সিতে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। তার মানে অঙ্কটা আমাদের এরকম বলছে যে একটা রাস্তা আছে, এটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত। একটা মানুষ যখন যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে যাওয়ার সময় স্পিড 40। আবার যখন সেই জায়গা থেকে ফিরে আসছে তখন তার স্পিড হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর আমাদের অঙ্কতে কী বার করতে বলছে, আর বলছে পুরো যাত্রার মানুষটির গড় গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এক্সের মান কত? পুরো এখানে দেখো, এখানে আমাদের অ্যাভারেজ স্পিড দেওয়া আছে, পুরো অ্যাভারেজ স্পিড 60 দেওয়া আছে। তাহলে আমরা ডিস্টেন্স আমাদের সেম যেহেতু, তাহলে আমরা অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটি আমরা লাগাবো। তাহলে অ্যাভারেজ স্পিড বার করার জন্য সূত্রটা হচ্ছে 2xy, মানে দুটো স্পিড আমাদের। তাহলে প্রথম স্পিডটা কত? 40, তাহলে আমরা লিখবো 2 × 40 ইন্টু পরের স্পিড কত? x, তাহলে আমরা এটা এখানে লিখবো ইন্টু x বাই আমাদের হয়ে যাবে এই দুটো গতির যোগফল, তার মানে 40 + x, একদম সোজা সিম্পল সূত্র। ইকুয়াল টু দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে লিখে দেবো 60। এবার আমরা এটা সিম্পল ক্যালকুলেশন করবো। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা দেখো জিরোর সাথে এই জিরো আমরা ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে এটাকে কাটলে আমরা এখানে পাচ্ছি 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 আর x গুণ করলে এটা হচ্ছে 4x, ইকুয়াল টু আমরা পাচ্ছি 40 × 3, 3 4 12, মানে 120 পাচ্ছি এখানে, ওকে। প্লাস আমরা এখানে পাচ্ছি 3 আর x গুণ করলে এটা পাচ্ছি আমরা 3x। ক্যালকুলেশনের মধ্যে কিছু নেই, 3x এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে 4x এর থেকে, তাহলে এটা হবে x = 120। তাহলে ডিস্টেন্স আমাদের এখানে সেকেন্ড যে স্পিডটা সেটা হচ্ছে আমাদের 120 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশান বি আমাদের এই অঙ্কটার অ্যান্সার, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো, আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হচ্ছে। চক্রবৃদ্ধি আমাদের এখানে বলছে অর্ধবার্ষিক, বোঝা গেল। এবার বলছে যদি বার্ষিক সুদ 10% হয়, মাথায় রাখবে যদি অর্ধবার্ষিক হয়ে যায় তাহলে রেট অফ ইন্টারেস্ট যা থাকে তার হাফ হয়ে যায়। তাহলে 10% যদি 1 বছরে সুদ দেয় তাহলে আধা বছরের রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 10-এর হাফ, মানে 5%। কমপ্লিট। 18 মাস পর তার টাকার পরিমাণ কত? এখানে টাইম আমাদের কী আছে? টাইম আমাদের টোটাল দেখো এখানে আমাদের 18 মাস আছে। এবার এটা আমাদের অর্ধবার্ষিক, মানে 6 মাস অন্তর ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা সিম্পলি এটাকে 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 × 6 = 18, তার মানে টাইমের পিরিয়ড টোটাল আসছে কত? 3টে। তাহলে অ্যাকচুয়ালি টাইম আমাদের এখানে হয়ে যাবে 3,
ঠিক আছে, 3 বছর হলে যেরকমভাবে করতে সেভাবে আমাদের করতে হবে চক্রবৃদ্ধি সুদ এখানে। এবার আমাদের বলছে টোটাল টাকা আমাদের 1200 টাকা। এবার আমাদের এটার ক্যালকুলেশন করতে হবে। আমরা রেশিও মেথডে আমরা ইজিলি করতে পারি, আমি তোমাদের কম্পাউন্ডিং টেস্টে পুরো শিখিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে 5% মানে কত, 5% মানে আমরা জানি 5/100, 5 অক্ষে 5, 5 20 100, তাহলে 1/20। তার মানে আমরা এখানে লিখতে পারি যে প্রিন্সিপাল যদি 1 সেকেন্ড এটা থাক, এখানে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একপাশে আমরা লিখবো হচ্ছে প্রিন্সিপাল, একপাশে লিখবো আমরা অ্যামাউন্ট। মাথায় রাখবে নিচের 20টা হচ্ছে আমাদের এখানে হয়ে যাবে প্রিন্সিপাল, 20 আর 1 উপরেরটা ইন্টারেস্ট, এটা যোগ হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত, 21, 21, 20:21 হয়ে গেল। এটা কমপ্লিট করার পর আমাদের এখানে দেখবো টাইম কত আছে, টাইম 3। তাহলে আমরা উপরে পাওয়ার কিউব করে দেবো। তাহলে কিউব করলে এটা কত হবে, 20 কিউব করলে আমরা এখানে পাবো 8000, আর 21 কিউব করলে আমরা পাবো 9261 কিউব। তোমাদের মিনিমাম 21 পর্যন্ত মানে 20 পর্যন্ত মুখস্থ করে রাখাই উচিত, তার সাথে তোমাদের 21টাও তোমাদের জানা উচিত, 21 পর্যন্ত মিনিমাম তোমাদের জানা উচিত। তাহলে এখানে আমাদের কী হয়ে গেল, কিউব বার করলাম আমরা এখানে। এবার আমাদের একটা জিনিসই শুধু ফলো করতে হবে, এইটুকু করার পরে এইসব জিনিস অনেক ফাস্ট হবে পরীক্ষার খাতে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের দেখো, এখানে যে কোনো একটা দেওয়া থাকবে, আমাদের বলছে এত টাকার, মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল টাকা 1200 টাকা। তাহলে আমি এখানে পাচ্ছি যে 1200 টাকাটা আমাদের এখানে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এটা যেটা এক্স্যাক্ট প্রিন্সিপাল অঙ্কতে দেওয়া থাকবে সেটাকে আমরা আমাদের রেশিও প্রিন্সিপাল মানে 8000 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। আর আমাদের কী বার করতে বলছে, আমাদের বলছে তাহলে 18 মাস পরে তার টাকার পরিমাণ কত হবে, মানে সুদ আসল মিলে কত হবে। এই যে অ্যামাউন্ট কত, 9261, তার মানে 9261 ভ্যালু বার করতে হবে, তো 9261 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 00 সাথে এই 00 আমরা ক্যান্সেল করলাম, আর 4 দিয়ে কাটলে উপরে পাবো 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2 8, তাহলে এখানে আসছে 20, আর 2 দিয়ে যদি আমরা কাটি মানে এখানে নিচে হয়ে যাবে আমাদের 10, আর উপরে যদি আমরা 2 দিয়ে এখানে কাটি তাহলে আমরা এখানে পেয়ে যাব 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে পুরোপুরি আমরা যদি কাটাকাটি করি এখানে, বা আরেকটা জিনিস এখানে করা যায়, 1 সেকেন্ড, এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি। এখানে আমাদের 20 আসছে তো, হ্যাঁ, এই 20কে আমরা করতে পারি কি 100 বানিয়ে নিতে পারি। 100 বানানোর জন্য ওপর নিচে 5 দিয়ে গুণ করে দাও একটা, এখানে 5 দিয়ে গুণ করলাম, এখানেও একটা 5 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে গুণ করে দাও। তাহলে কী হবে, নিচে 100 হয়ে গেলে কী হবে, 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দিতে পারবো। তাহলে 1 চৌরি 3 × 5, 3 5 15, তাহলে এটার সাথে আমরা 15 দিয়ে গুণ করতে পারি। যা বেরাবে তার 2 ঘর আগে, নিচে 5 × 100 হয়ে যাচ্ছে, 100 মানে 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে অনেক ফাস্ট। তাহলে 15 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 15-র সাথে 1-এর গুণ করলে 15 অক্ষে আমাদের এখানে আসবে 15 অক্ষে 15 5, হাতে আমার 1, 6 15 90, আর 1 হয়ে যাবে 91, তার মানে এখানে 1 আসবে। 100 থাকার জন্য 2 ঘর আগে দশমিক আসবে, তারপর সামথিং অনেক কিছু আসবে। একটা অপশানের শেষেই 0.15 আছে, অপশান আমাদের ডি আমাদের অ্যান্সার, মানে 4 আমাদের অ্যান্সার। তো পুরো কোশ্চেনটাতে দেখো ক্যালকুলেশন কিন্তু খুব একটা ছিল না, অঙ্কটা ভালো ছিল, স্টার দিয়ে নিও। কিন্তু এইসব অঙ্ক আমাদের পরীক্ষার খাতে এই অ্যাপ্রোচেই করতে হবে, একটু প্র্যাকটিস করে আমাদের স্পিডটা বাড়িয়ে নিতে হবে। কিন্তু অঙ্ক দেখো ক্যালকুলেশন একদম ইজি, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। রম্বসের অঙ্ক এর আগে আমাদের মানে এই শিফটে আমাদের ছিল, তোমাদের আমি ডিটেলসে বলেছি রম্বসের অঙ্ক কীভাবে করতে হয়। তো সিম্পল এখানে রম্বসের একটা কর্ণ আমাদের দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 48, তাহলে এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 48। এরপর বলছে একটি বাহু আমাদের 26, রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের এখানে 26। বলছে রম্বসের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বার করার জন্য আমাদের আরেকটা কর্ণের মানও জানতে হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা কর্ণ বার করতে পারবো। এবার এখানে আরেকটা জিনিস তোমাদের কনসেপ্ট এখানে জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে এই যে ত্রিভুজটা যে এখানে তৈরি হচ্ছে এরকমভাবে কর্ণ কাটার পরে, এটা হয় পুরো 90 ডিগ্রি তৈরি হয়, তাহলে এটা হয় হচ্ছে অতিভুজ। আর আমরা জানি এটাকে পুরোপুরি, এই যে পুরোটা তো 48 আছে, পুরোটা তো আছে 48, তাহলে এখান থেকে এইটুকু অর্ধেকটা, অন্য কালি দিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে এইটুকু অর্ধেকটা, হ্যাঁ, এই যে অর্ধেকটা দেখতে পাচ্ছ, এই অর্ধেকটা হয়ে যাবে 48-এর হাফ। 1 সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করে নিই এখানে, এই যে এইটুকু হচ্ছে 48-এর হাফ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 24। কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 24। তাহলে এবার আমাদের ট্রিপলেট জানা থাকলে ভালো, নাহলে তোমার এখানে একটু ক্যালকুলেশন করে এইটুকু বার করতে হবে। ট্রিপলেটটা কীরকম হয়, সেটা হচ্ছে 5 12 আর হচ্ছে 13, এটা একটা ট্রিপলেট তোমাদের জানা উচিত যারা কম্পিটিটিভ লাইনে পড়ছো। তো 5 12 13, এটা হচ্ছে যদি এরকম অতিভুজ, যদি এরকম সমকোণী ত্রিভুজ তৈরি হয়, তাহলে 3টে বাহুর মান হয় 5 12 13। এটা দেখো সিম্পল ডবল করে দিয়েছে, তাহলে 5-এর ডবল করলে 10, 12-এর ডবল করলে 24, আর একটা হচ্ছে 13 2 26। এবার দেখো আমাদের এখানে 26 আছে, তার মানে এটা বাদ, 24 আছে, তার মানে এটাও বাদ, তাহলে বাকি যে বাহুটা আছে ওটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 10। বোঝা গেল কত ফার্স্ট আমাদের যদি ট্রিপলেট জানা থাকে আমরা করতে পারবো, নাহলে আমাদের এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হিসেবে ক্যালকুলেশন করতে হবে। পুরো জিনিসটা কিন্তু আমি ডিটেলসে তোমাদের বলছি। তাহলে এখানে আমাদের হবে কত, এইটুকু আমাদের হয়ে যাবে 10, তার মানে এখান থেকে এইটুকু হয়ে যাবে 10, তাহলে পুরোটা এটা কত হয়ে যাবে, 10-এর ডবল হয়ে যাবে, তার মানে এটা পুরোটা হয়ে যাচ্ছে 20। বোঝা গেল কীভাবে কী বার করলাম। বলছে রম্বসের ক্ষেত্রফল বার করো, ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল। তো একটা কর্ণ হচ্ছে আমাদের 48, আরেকটা কর্ণ হচ্ছে আমাদের 20,
আরেকটা কর্ণ আমাদের কত বের করলাম আমরা, ডায়াগোনাল 20। তাহলে এটা গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে এখানে। তাহলে আমরা এটা দিয়ে এটা কাটবো, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2 দিয়ে কাটলে এটা পাবো 10, তাহলে 48 × 10 মানে 480 আমাদের অ্যান্সার। তাহলে পুরো অঙ্ক যদি তোমার একটু কনসেপ্ট একটু বেস যদি তোমাদের ঠিকঠাক থাকে, তাহলে তোমার পুরো অঙ্কটা এইটুকু জায়গার মধ্যে তুমি করতে পারবে, অনেক ফাস্ট তুমি পরীক্ষার খাতায় করতে পারবে। আর পরীক্ষার খাতায় যে অ্যাপ্রোচে তোমার করতে হবে সেটাই আমি তোমাদের এখানে দেখাচ্ছি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য এত টাকা, যদি এই নিবন্ধ 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। একদম সিম্পল, জিনিসটার দাম লেখো কত, 30-40, 20% ডিসকাউন্ট মানে 80%-এ বিক্রি করছে, 100 থেকে 20 বাদ, তাহলে 80%-এ যদি বিক্রি করে তাহলে 80%-এর ভ্যালু বার করে দাও, তাহলে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল, এবার এটা দিয়ে আমরা গুণ করবো। 4 8-এ আমরা এখানে পাবো 32, 3 8-এ আমরা পাবো হচ্ছে 24, তাহলে 24 32 কোন অপশানে আছে আমাদের, 24 32 আমাদের 24 32 অপশান 3-এ আছে, অপশান 3 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে রাকেশের বেতনের থেকে রাহুলের বেতন 40% কম। রাকেশের বেতনের থেকে রাকেশের বেতনের থেকে রাহুলের বেতন 40% কম। আচ্ছা, আমাদের এখানে না অঙ্কটাতে আমি একটু তোমাদের বলি যে এটা আমাদের ইংলিশে একটু দেখো, কারণ এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে প্রথম লাইনটা। বলছে রাহুল স্যালারি ইজ 40% লেস দ্যান রাকেশ স্যালারি। বলছে রাহুলের বেতন কম কত, 40% কম, কার থেকে, রাকেশের থেকে 40% কম। তাহলে এখানে আমরা লিখবো রাহুল, রাহুলের জন্য আমরা লিখলাম RH, রাকেশের জন্য আমরা লিখলাম RK। বলছে রাহুলের স্যালারি 40% কম রাকেশের থেকে, তাহলে রাকেশের স্যালারি যদি 100 হয় তাহলে রাহুলের স্যালারি হবে হচ্ছে, রাহুলের স্যালারি হবে 40% কম, তার মানে রাহুলের স্যালারি হয়ে যাবে 60, 100 থেকে 60 কম। এবার বলছে দীপক স্যালারি ইজ 80% মোর দ্যান রাহুল স্যালারি। বলছে দীপকের স্যালারি রাহুলের স্যালারি থেকে 80% বেশি, তাহলে রাহুলের স্যালারি কত, 60, তার থেকে 80% বেশি আমাদের বার করতে হবে, তাহলে 80% বেশি মানে 180/100, 100-র সাথে 80 অ্যাড হয়ে যাবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, 0-র সাথে 0 ক্যান্সেল, 6-এর সাথে এটা গুণ করবো, তাহলে 6 8-এ 48, তার মানে 108, 108। তাহলে প্রত্যেকের বেতন আমরা এখান থেকে এইভাবে বার করতে পারলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা প্রথম লাইনটা একটু মিস্টেক ছিল বলে আমরা ইংলিশে করলাম। এবার আমাদের এখানে বলছে যদি দীপকের বেতন এত টাকা হয়, দীপকের বেতনে আমাদের এখানে রেশিওতে এত, আমাদের অঙ্কতে বলছে 3 4 5 6 0, এটা দীপকের বেতন, আর দীপকের বেতন এখানে 108, তাহলে 108 দিয়ে ভাগ করে দেবো। 1 সেকেন্ড, 108 দিয়ে ভাগ করে দিলাম। আমাদের এখানে বলছে যে তাহলে রাকেশের বেতন কত, রাকেশের বেতন হচ্ছে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু বার করার জন্য 100 দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে যদি এটা আমরা যদি কত দিয়ে কাটা যাবে, আমাদের এখানে 4 দিয়ে কাটা যাবে। 4 দিয়ে যদি আমরা এটা কাটি, 4 দিয়ে কাটি, তাহলে আমাদের 4 দুগুণে 8, আর এখানে আসবে হচ্ছে 28, 4 সাথে 28, 4 দিয়ে কাটলে আমরা এটাকে পাবো 4 25 100। ওকে, এবার আমরা 9 দিয়ে কাটতে পারি, তাহলে 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দিয়ে কাটলে 3 নং 27, 9 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 নং 27, আর এদিকে হচ্ছে আমাদের 4 5 6 7, 7 নং 63, 8 নং 72, 8 বারে কাটবে, আর 36 থাকছে, 4 নং 36, আর এখানে একটা আমাদের 0 চলে আসলো। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি আমরা উপরেরটা এবার কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 অক্ষে 3, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 8-এ 24, আর একটা আমাদের এখানে 0। তাহলে আমাদের কত চলে আসছে দেখো, তাহলে 25-এর সাথে এটা আমাদের গুণ করব। 25-এর সাথে গুণ করলে সিম্পল, 25-এর সাথে গুণ করলে আমরা একটা 0 এখানে পেয়ে যাব। তাহলে 8 25 আমাদের এখানে আসবে হচ্ছে 8 25 আমাদের আসবে হচ্ছে 200, 200-র আমাদের এখানে 0 থাকলো, হাতে আমার হচ্ছে এখনও আছে হচ্ছে 20, 25 দুগুণে 50, 60 70-এর 0, হাতে আমার 7, 25 আর 7 আমাদের এখানে চলে আসবে 32। তাহলে পুরো ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে হচ্ছে 32,000 অ্যান্সার। পুরো ক্যালকুলেশন না করেও করতে পারো, না করে কীভাবে করা যেত সেটাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এখানে 8 আছে, 8 আছে তো, ঠিক আছে, এখানে আমাদের 6 মানে বানানোর জন্য ইউনিট ডিজিট চেক করার জন্য 8-এর সাথে একমাত্র শেষ অপশান 2 যদি আমরা গুণ করতাম, মানে এখানে আমাদের যদি এই 2টাই যদি গুণ হতো, 8 দুগুণে 16-র 6 আসতো, মানে একটাই অপশান। ইউনিট ডিজিট যদি তোমার একটু জানা থাকে তুমি এভাবেও করতে পারো, বা ক্যালকুলেশন এখানে ইজি আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন পিতা এবং তার পুত্রের বয়সের অনুপাত 3:1, তার মানে আমরা পাচ্ছি পিতা আর পুত্রের বয়সের অনুপাত 3:1, তার মানে পিতার জন্য আমরা ধরবো 3x আর পুত্রের জন্য ধরবো আমরা হচ্ছে 1x বা x লিখতে পারি এটাকে। তাদের বয়সের গুণফল, আচ্ছা এখানে আমাদের বলছে তাদের বয়সের গুণফল এত, তাহলে গুণ করে দিই। তাহলে একজন পিতার বয়স হচ্ছে 3x ইন্টু পুত্রের বয়স হচ্ছে শুধু x, তাহলে গুণ করলে আমরা এখানে পাচ্ছি কত, 432।
এবার আমাদের এখানে বলছে তাহলে তাদের বয়সের যোগফল কত? বয়সের যোগফল মানে এই দুটো যোগ করে দিতে হবে, 3x আর একটা x, মানে এটা হয়ে যাবে 4x, দুজনে একসাথে হবে 4x। তাহলে 4xের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 অক্ষে 3, 3 4 12, 3 4 12, x আর x গুণ করলে হবে x স্কোয়ার ইকুয়াল টু আমাদের এখানে 144। তাহলে x ইকুয়াল টু কত চলে আসবে? আমাদের চলে আসবে 12। 144-এর এই পাশে স্কোয়ারটা ওপাশে গেলে রুট হবে, 140 রুট মানে 12। ঠিক আছে, পরীক্ষার খাতে এগুলো মুখোমুখি করবে, এর জন্য খাতা পেন ইউজই করবে না। ঠিক আছে, তাহলে 4 × 12, তাহলে 48 আমাদের অ্যান্সার চলে আসছে, কারণ x এর জায়গায় আমরা 12 লিখবো, x এর ভ্যালু 12। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসবে কত? 48। তাহলে 48 কোন অপশানে আছে? 48 আমাদের অপশান 1-এ আছে, অপশান 1 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী 8 নম্বর কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেন বলছে n এবং k একসাথে একটি কাজ 240 দিনে শেষ করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি n আর k যদি একসাথে করে, n প্লাস কে দিয়ে দিই, বুঝতে নাহলে অসুবিধা হতে পারে। n প্লাস কে যদি একসাথে করে তাহলে হচ্ছে আমাদের বলছে 240 দিন টাইম লাগে। তাহলে আমরা এখানে পাচ্ছি, এটা অন্য কালি দিয়ে লিখবো, অসুবিধা নেই, সব কটাকে লিখে নিই, লিখেই দিই, অসুবিধা নেই। 240 দিনে করতে পারছে। এরপরে আমাদের এখানে বলছে n কে গেল, তারপর বলছে কে এবং জি একসাথে যখন করে, কে প্লাস জি যদি একসাথে করে তাহলে 72 দিন টাইম লাগে, 72। ঠিক আছে, সমস্যা নেই। এরপর আমাদের এখানে বলছে এন আর জি যখন একসাথে করে, এন প্লাস জি যদি একসাথে করে তাহলে 80 দিন টাইম লাগে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 80। ওকে, এবার বলছে কে একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে সবার আগে আমাদের কাজ হবে এটার আমাদের লসাগু বার করা, টোটাল ওয়ার্ক বার করা। তাহলে লসাগু বার করার জন্য সিম্পল আমরা কী করবো, 24, এটাকে আমরা লিখতে পারি 24 × 10, 240 সব থেকে বড়, এটাকে আমরা একটু ভেঙে নিলাম লসাগু বার করার জন্য। তাহলে 24 × 10 পাচ্ছি 240, মানে 72, মানে 8 নং 72। তাহলে 8 দেখো এই 24-এর মধ্যে আছে, তাহলে নেওয়ার দরকার নেই। আরেকটা আছে হচ্ছে 9, 9 মানে হচ্ছে 3 × 8 = 24, 3 আমাদের এই 24-এর মধ্যে একটা 3 আছে, তাহলে এখান থেকে আর একটা 3 নিয়ে নিলেই হয়ে যাবে। লসাগুটা তুমি নিজের মতনই নিতে পারো। তাহলে আমাদের লসাগু এটাই চলে আসবে 24 × 10 × 3। তাহলে আমাদের লসাগু চলে আসবে 24 × 10 × 3। তাহলে এটা চলে আসলো আমাদের লসাগু। এবার আমরা যখন কাটাকাটি করব 240 দিয়ে, তখন আমাদের 240 এটা পুরো কেটে যাবে, পড়ে থাকবে 3। তার মানে আমাদের এটা কাটলে আসবে 3। আর 72 মানে কি, 8 নং 72। 8 মানে 24-এর মধ্যে থেকে 8 কাটবো আমরা। আর একটা এখানে হচ্ছে 3 24, 3 24 72 হয়ে যাচ্ছে, তাহলে 10 পড়ে থাকছে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো পরেরটার ক্ষেত্রে আমরা পেয়ে যাবো 10। আর 80 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 0 0 কাটবে, 8 দিয়ে কাটলে 3, তার মানে এখানে হয়ে যাবে 9। 80 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে কত? 9 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস এখানে জানি, সেটা হচ্ছে যে এই পাশটা যদি পুরো সব আমি যোগ করি, প্রত্যেকটা জিনিস আমাদের ডবল ডবল করে আছে, তাহলে আমাদের একটা 2 কমনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 2n, 1 সেকেন্ড, এখানে এটা কে হবে। ঠিক আছে, যারা এটা বুঝতে পেরেছো তারা তো জানোই এখানে কে হবে, কারণ এন আর কে আছে, আমি এন লিখে দিয়েছিলাম দুটোকে, এন আর কে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সব কিছু দুবার করে আছে, এন দুবার আছে, কে দুবার আছে, আর জিও দুবার আছে। ঠিক আছে, সমস্যার সমাধান। সব যদি দুবার থাকে তার জন্য আমি একটা বাইরে 2 লিখবো, আর প্রত্যেকটার ভেতরে একবার করে লিখে দেবো, এন প্লাস কে প্লাস জি। ঠিক আছে, এই ক্যালকুলেশন তোমার একটু বাড়িতে প্র্যাকটিস থাকতে হবে, কারণ এখানে কোনো বুদ্ধি অ্যাপ্লাই হবে না, ডাইরেক্ট একদম মুখস্থ বিদ্যার মতো এখানে পরপর করতে হবে। তোর মনে থাকতে হবে যে এরপরে স্টেপ কী, এরপরে স্টেপ কী। ঠিক আছে, তাহলে সবার প্রথম স্টেপ হচ্ছে এটা আমাদের যোগ করা, যোগ করে দিলাম, 2 কমন চলে আসলো। এবার কাজটাও যোগ করে দেবো, এই ক্ষমতাটা। তাহলে এটা হয়ে যাবে 19 আর 3 আমাদের হয়ে যাবে 22। তাহলে এখানে আসলো 22। এবার এই 2 দিয়ে আমরা ডাইরেক্ট কেটে দেবো, তাহলে এটা হয়ে যাবে কত? 11। তাহলে এখানে 3 জনের ভ্যালু আমরা কত পাচ্ছি? 11। আমাদের লাগবে শুধু কে এর ভ্যালু, কে এর ভ্যালু রাখার জন্য সিম্পল আমরা কী করবো, আমরা এন আর জিটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এন আর জি কোথায় আছে? ওপরে। এন আর জি এখানে আছে, এন আর জি এর ভ্যালু হচ্ছে 9। তার মানে আমরা এখান থেকে 9 বাদ দিয়ে দেবো। 9 বাদ দিয়ে দিলে শুধু কে পড়ে থাকবে। তাহলে আমরা কে এর ভ্যালু কত পাচ্ছি? 11 থেকে 9 গেলে আমরা এখান থেকে পাচ্ছি শুধু 2। তাহলে কে এর ভ্যালু আমরা পাচ্ছি 2। তাহলে পুরো কাজটাই যখন কে করবে তখন কে একদিনে দুটো করে কাজ করবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও এটাকে, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা এখানে পেয়ে যাবো সিম্পল, এখানে পেয়ে যাবো 12। 12 দুগুণে 24, 3 12 36, আর 10 360। 360 অপশান এ আমাদের অ্যান্সার। তাহলে ক্যালকুলেশন কিন্তু আমাদের পরীক্ষার খাতে আমরা এইটুকুই করবো। দেখো লেখা কিন্তু একদমই বেশি না, কিন্তু অঙ্কটা বোঝানোর জন্য আমি তোমাদের পুরোপুরি ডিটেলস আমি বলে দিলাম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমরা 9 নম্বর কোশ্চেনে। কারণ আমি তোমাদের দেখো এই শিফটে প্রত্যেকটাই ভালো কোশ্চেন রাখছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আমি তোমাদের যদি সব মানে সোজা অঙ্ক করাই, আর ওগুলো পরীক্ষায় তুমি দেখতেই পারবে না, একটা দুটো দেখতে পারবে, তাদের খুশি হয়ে লাভ নেই। পরীক্ষা আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে আমরা 25টা কোশ্চেন আসলেই যেন করতে পারি। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 720 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে অর্জিত লাভ 360 টাকায় একই জিনিস বিক্রি করলে ক্ষতির অর্ধেক হয়। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাই তোমাদের বুঝতে হবে। এই ল্যাঙ্গুয়েজ যদি না বুঝতে পারো পরীক্ষার খাতায় তো করতেই পারবে না। তো ল্যাঙ্গুয়েজটা দেখো এরকম বলছে, এইসব অঙ্কতে আমাদের মিডিলে আসবে হচ্ছে কস্ট প্রাইস, কারণ একবার লাভ একবার ক্ষতি হচ্ছে।
এবার এখানে কথাটা কি বলছে, 720 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে অর্জিত লাভ। তাহলে 720 টাকায় যখন আমি বিক্রি করছি তখন আমার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রফিট হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, প্রফিট মানে লাভ হচ্ছে, অর্জিত লাভ। কস্ট প্রাইসের থেকে বেশি দিয়ে বিক্রি করছি, আমার লাভ হচ্ছে। অর্জিত প্রফিট একই জিনিস বলছে অর্জিত লাভ 360 টাকায় একই জিনিস বিক্রি করলে, এরপরে সে আবার ওই জিনিসটাকেই 360 টাকায় বিক্রি করছে। 360 টাকায় বিক্রি করছে মানে কস্ট প্রাইসের থেকে এবারে একটু কমে বিক্রি করছে, ঠিক আছে। 360 টাকায় বিক্রি করলে, আর কমে বিক্রি করলেই লস হবে, তার কেনা দামের থেকে কমে বিক্রি করলেই লস হয়ে যাবে। 360 টাকায় বিক্রি করলে, 360 টাকায় একই জিনিস বিক্রি করলে ক্ষতির অর্ধেক, মানে এই যে এখানে কোশ্চেনটা আরেকবার আমি পড়ে দেখাচ্ছি, দেখো 720 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করলে অর্জিত যে লাভ হবে সেটা 360 টাকায় বিক্রি করলে ক্ষতির অর্ধেক। বোঝা গেল? ক্ষতির অর্ধেক হচ্ছে লাভ। তার মানে আমাদের এখানে যে লস হচ্ছে, সেই লস যা হচ্ছে তার অর্ধেক হচ্ছে লাভ হচ্ছে। বোঝা গেল? তাহলে লসটা আমি যদি 2 ইউনিটের লস ধরি, ঠিক আছে, লসটা আমি কত ইউনিটের লস ধরলাম, আমি ধরলাম 2 ইউনিটের লস হচ্ছে। তাহলে তার হাফ আমাদের এখানে হবে হচ্ছে প্রফিট। তাহলে 2 এর হাফ কত হয়ে যাবে, 1, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের প্রফিট। ব্যাপারটা কি, তাহলে যে কোনো একটা জিনিস এখানে কস্ট প্রাইস ছিল, সেটা যখন আমি 720 টাকায় বিক্রি করছি তাতে আমার 1 ইউনিটের লাভ হচ্ছে, কিন্তু ওই জিনিসটাই যখন আমি 360 টাকায় বিক্রি করছি তখন আমার 2 ইউনিটের লস হয়ে যাচ্ছে। এইটাই কথাটাকে একটু অন্যভাবে বলেছে। আর এইসব অঙ্কতে তোমার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বুঝতে হবে। নিবন্ধটির ক্রয় মূল্য কত, মানে কস্ট প্রাইস বার করতে বলছে, একদম সিম্পল। তাহলে এখানে দেখো, এখান থেকে 360 আর 720-র মধ্যে গ্যাপ কত, তাহলে 360-এর গ্যাপ ইজিলি বোঝা যাচ্ছে। এটার মধ্যে গ্যাপ কত, 360-এর। তাহলে আমরা লিখব 360। এটাকে আমরা ভাগ করে দেবো, আমাদের এখানে ইউনিট কত, 2 আর 1 টোটাল 3 ইউনিট, তাহলে 3 দিয়ে ভাগ করব। এবার আমি যে কোনো একটা জিনিস বার করতে পারি, হয় 2 এর ভ্যালু বার করব না 1 এর ভ্যালু বার করব। একটা জিনিস মাথায় রাখবে, 1 এর ভ্যালু যদি আমরা বার করি তাহলে এটার থেকে লাভ থেকে মাইনাস করে দেবো, কস্ট প্রাইস চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে 1 এর ইউনিট বার করলে আমাদের বিয়োগ করতে হবে। আর যদি আমরা 2 এর ভ্যালু বার করি, যা বেরোবে সেটা আমরা যদি প্লাস করে দিই, লসে বিক্রি হয়েছিল যা তার সাথে 360-এর সাথে, তাহলে আমাদের কী হয়ে যাবে, আমাদের কস্ট প্রাইসে আমরা পৌঁছে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 এর ইউনিটের ভ্যালু আমরা বার করছি। 2 ইউনিটের ভ্যালু বার করার জন্য 2 দিয়ে আমরা গুণ করব। 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 12 36, 12 দুগুণে 24, তার মানে আসছে কত, 240। তার মানে এখানে যে 360 টাকা আছে, 360 টাকা যদি আমি এই 240-এর সাথে যোগ করে দিই, 240 বেরিয়েছে মানে কি, এখান থেকে এইটুকুর ভ্যালু বেরিয়েছে 240। তাহলে এই 240টা যদি আমি অ্যাড করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এখানে পেয়ে যাবো 0, এখানে পেয়ে যাবো 0, এখানে পেয়ে যাবো 6। তার মানে এই 600টা হচ্ছে আমাদের এখানে কস্ট প্রাইস। কোন অপশানে আছে, অপশান 4, অপশান 4 আমাদের অ্যান্সার। তাহলে দেখো, এই যে জায়গাটা আমি বোঝালাম, যারা এই জায়গাটা পুরোপুরি ঠিকভাবে বুঝতে পারবে তারাই ভাববে এইসব অঙ্ক পরীক্ষায় ঠিকঠাক করতে পারবে। নাহলে এর থেকে বেশি, এই যে আমাদের সলিউশন কিন্তু এইটুকু, আমি জাস্ট এইটুকু সলিউশন বলতে পারতাম মুখে মুখে, কিন্তু এই সলিউশন দেখে কোনো লাভ নেই, ঠিক আছে। তার কারণ তুমি যদি কনসেপ্টই না বুঝতে পারো, সলিউশন তো করে কোনো লাভ নেই। কনসেপ্ট তোমার মেনলি বুঝতে হবে যাতে তুমি পরীক্ষায় অঙ্কটা হ্যান্ডেল করতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 10 নম্বর কোশ্চেন। তো 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, 4টি সংখ্যার গড় আমাদের এখানে এত বলছে প্রথম দুটি সংখ্যার গড় আমাদের 20 হলে, তাহলে 4টি সংখ্যা আছে টোটাল, ঠিক আছে। 4টি সংখ্যার গড় মানে 20, মানে 4টি সংখ্যায় 20 করে আছে। তার মধ্যে প্রথম দুটি সংখ্যা, 1টা 2টো 3টে 4টে। প্রথম দুটো সংখ্যা আমাদের বলছে গড় 15, তার মানে এই সংখ্যাটা 15, এই সংখ্যাটাও আমাদের এখানে হচ্ছে 15। শেষ দুটি সংখ্যা কত, তাহলে শেষ দুটি সংখ্যা দেখো, গড়ে সবার কাছে 20, মানে সবার কাছে 20 আমরা ধরতেই পারি যে সবার কাছে 20 আছে। কিন্তু সবাইকে আমি বললাম, 4জনকেই বললাম সবাই 20 টাকা করে নিয়ে যাও, কিন্তু দুজন কী করলো, 15 টাকা করে নিল। তার মানে তারা কত টাকা রেখে গেল, এখানে এই ব্যক্তি 5 টাকা রেখে গেল, এই ব্যক্তিও 5 টাকা রেখে গেল। তাহলে এই যে 5 টাকা আছে সেটা পরের জনের কাছে চলে যাবে, আর এর যে 5 টাকাটা বাকি ছিল সেটা এই জনের কাছে চলে আসবে। তাহলে এদের কত করে চলে আসলো প্রত্যেকের কাছে, এর কাছে চলে আসলো এখন 25, কারণ 20 তো সে নেবেই, তার কারণ গড় তো 20 ছিল, তার সাথে এখানেও চলে আসলো 25। তাহলে পরে তাদের গড় কত হয়ে গেল, 25, এটাই আমাদের অ্যান্সার। এইসব অঙ্কতে পেনই চালাতে হবে না যদি একটু কনসেপ্টের ক্লারিটি থাকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো, আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, বলছে একটি লেনদেনের বিক্রয় মূল্যের সাথে একটি লেনদেনের দ্য রেশিও অফ দ্য সেলিং প্রাইস অফ দ্য কস্ট প্রাইস। আচ্ছা, যাই হোক, বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত, এখানে এইটুকুই ইম্পর্টেন্ট যে একটিও দরকার নেই। এখানে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত এত, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। বিক্রয় মূল্য আমাদের এখানে 4 ইউনিট, কস্ট প্রাইস আমাদের এখানে 5 ইউনিট। খুব ভালো কথা। বলছে যদি বিক্রয় মূল্য 80 টাকা হয়, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস 80 টাকা, তাহলে এখানে সেলিং প্রাইস 80 টাকা বলছে, কিন্তু আমরা এখানে ইউনিটে দেখছি 4 ইউনিট, তাহলে 4 দিয়ে ভাগ। আমাদের বলছে তাহলে ক্ষতি কত, দেখো 4 টাকায় জিনিসটা সেল করছি কত, 4 টাকায়, কিন্তু কিনেছিলাম কত, কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা। 5 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করলে ক টাকার লস, 1 টাকার লস, মানে 1 ইউনিটের লস। তাহলে 1 ইউনিটের ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ করে দেবো। এখানে 80 টাকা যেটা দেওয়া ছিল সেটা আমাদের সেলিং প্রাইস দেওয়া ছিল, তাহলে সেলিং প্রাইস দিয়ে ভাগ,
আর যেটা লস 1 ইউনিটে সেটা দিয়ে গুণ। এটা কাটাকাটি করলে আমরা পাবো 20, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 20। অপশান 4 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার, যে 20 টাকার লস হচ্ছে। নেক্সট আমরা আমাদের 12 নম্বর কোশ্চেনে আসি। 12 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দেখো যে বিজয় একাই 50 দিনে একটি কাজ শেষ করতে পারে, 10 দিনে কত অংশ কাজ শেষ হবে। তাহলে 50 দিনে পুরো কাজ শেষ হয়, তাহলে 50 লেখো। 10 দিন কাজ করেছে, তাহলে 10 উপরে লেখো, কাটাকাটি করো, 1/5 আসছে, 1/5 অ্যান্সার। এই অঙ্কটা কেন রেখেছি, অনেক সময় পরীক্ষার খাতে এইসব অঙ্ক আসে না, লোকে ভাবে যে অনেক কিছু হয়তো করতে হবে, অনেক কিছু টাফ কিছু জিজ্ঞাসা করেছে। কিছুই টাফ জিনিস না, একদম ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এই জন্য আমি শিফটের মধ্যে রেখেছি। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন বলছে একজন মনোজের, আচ্ছা এখানে মনোজেরই লেখো ডাইরেক্ট। মনোজের বর্তমান বয়স তার 2 সন্তানের বয়সের যোগফলের দ্বিগুণ। এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও। বলছে মনোজের বর্তমান বয়স তার 2 সন্তানের বয়সের দ্বিগুণ। তাহলে এখানে আমরা লিখব মনোজ, আর এখানে তার নিচে লিখলাম 2 জন সন্তান আছে, মানে 2 চিলড্রেন, মানে হচ্ছে সি লিখলাম, 2C। এবার আমাদের এখানে বলছে মনোজের বয়স তার 2 সন্তানের বয়সের যোগফলের দ্বিগুণ। তাই 2 সন্তানের বয়স আমরা ধরে নিলাম x, মনোজদের তার বয়স হচ্ছে তার দ্বিগুণ, তার মানে মনোজ হয়ে যাবে হচ্ছে 2x। এতদূর কনসেপ্ট পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই, একদমই নেই। এরপর আমাদের এখানে বলছে 20 বছর পর। তাহলে 20 বছর পরে আমাদের কি হবে দেখো, 20 বছর পর মানে মনোজের জন্য হয়ে যাবে +20, কিন্তু মনোজের 2 সন্তান যেহেতু এখানে আছে একসাথে, তো 2 জনেরই 20 করে যদি করে বৃদ্ধি পায় বয়স, তাহলে 20 টোটাল কত হবে 40 বছর। তাহলে 2 সন্তানের ক্ষেত্রে এখানে 40 হয়ে যাবে কিন্তু প্লাস, কারণ 2 জনেরই 20 বছর করে বাড়বে, তাহলে এটা হয়ে যাবে +40। বলছে 2 সন্তানের বয়সের সমষ্টি সমান হয়ে যায়। মনোজের সাথে তার 20 বছর পর 2 সন্তানের বয়স সমান হয়ে যায়। তাহলে সমান হয়ে যায় মানে হচ্ছে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/1, ইকুয়াল হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এবার বলছে মনোজের বর্তমান বয়স কত, মানে x এর ভ্যালু আমাদের 2x এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু ইজিলি বার করতে পারি, ক্যালকুলেশন করলে এখানে আসবে x ইকুয়াল টু আসবে 20। ঠিক আছে, এক লাইনে ক্যালকুলেশন করা যায়। তাহলে মনোজের বয়স ছিল কত 2x, তাহলে 2x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 20 হলে 2x এর ভ্যালু হবে 40। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে 40। কোন অপশানে আছে, অপশান 2 আছে, অপশান 2 আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট বিষয় ছিল এই 40টা কেন করলাম, এটাই 40 করলাম কারণ হচ্ছে 2 জন 20 করে বৃদ্ধি পাবে, 20 40। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 কোশ্চেনটা বলছে একটি প্রবন্ধের ক্রয় মূল্য 480 টাকা। ক্রয় মূল্য মানে আমরা জানি কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস আমাদের কেনা দাম হচ্ছে 480 টাকা। এবার বলছে এটি 12.5% লাভে বিক্রি করতে হবে। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8। এগুলো তোমাদের মুখস্থ থাকা উচিত, তোমাদের বারবার করে বলছি। 1/8-এর লাভ মানে প্রফিট, তার মানে আমাদের সিম্পল এটা হয়ে যাবে কত, 1/8-এর প্রফিট মানে নিচে আমাদের 8ই যা আছে তাই হয়ে যাবে, আর নিচেটার সাথে উপরেরটা আমাদের অ্যাড হয়ে যায় প্রফিটের ক্ষেত্রে, তাহলে 8 আর 1 হয়ে যাবে 9। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 9/8, 9/8 হয়ে প্রফিট মানে হয়ে যাবে 9/8। বলছে 12.5% লাভে বিক্রি হলে এর মধ্যে বিক্রয় মূল্য কত। তাহলে এটা কস্ট প্রাইস ছিল 480, আরেকবার লিখে দিচ্ছি, অসুবিধা নেই। তার সাথে আমরা এটা বিক্রি করছি কত, 9/8-এ বিক্রি করছি, 12.5%-এর প্রফিট মানে। তাহলে 8 দিয়ে কাটলে 6 8 48, 6 নং আমাদের 54, 540 আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো পরীক্ষার খাতায় যে অ্যাপ্রোচটা করতে হবে সেটাই আমি তোমার দেখালাম, পরীক্ষার খাতায় এইটুকু করতে হবে। ঠিক আছে, 540 অপশান ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসবো। 15 নম্বর কোশ্চেনটা কী বলছে, 15 নম্বর কোশ্চেন আমাদের রেশিওর কোশ্চেন, ভালো কোশ্চেন। আমাদের বলছে এটা এইসব অঙ্ক পরীক্ষায় আসলে এক লাইনে কীভাবে করতে হয় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আছে 4a আর ইকুয়াল টু দেওয়া আছে, এখানে আছে 6b ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 5c। বলছে a, এখানেই লিখি ডাইরেক্ট, এখানে আমাদের বলছে a/b/c বার করো। এবার a বার করার জন্য, প্রথমটা বার করার জন্য মাথায় রাখবে a বাদে বাকি দুটোর গুণ করে বসিয়ে দাও, 5 6 30। b বার করার জন্য b বাদে বাকি দুটোর গুণ করে বসিয়ে দাও, বাকি দুটো মানে হচ্ছে আমাদের এখানে 4 আর 5, 4 5 এটা হয়ে যাবে 20। আর c বার করার জন্য c বাদে বাকি দুটোর গুণ করে বসিয়ে দাও, মানে 4 আর 6 গুণ করলে হবে 24। এবার যদি কাটাকাটি যায় কেটে দাও, এখানে আমাদের কাটা যাচ্ছে 2 দিয়ে কাটলে এটা পাচ্ছি 15, 2 দিয়ে কাটলে এটা পাচ্ছি আমরা 10, 2 দিয়ে কাটলে এটা পাচ্ছি আমরা 12। 15 10 12 কোন অপশানে আছে, 15 10 12 অপশান 2 আমাদের অ্যান্সার। তো এতটাই ইজি এইসব অঙ্ক আমরা করতে পারি, কিন্তু জানা থাকতে হবে তোমার মেথডটা কীভাবে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে ইকুয়াল দেওয়া থাকলে ডাইরেক্ট আমরা এইভাবে করবো। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমরা 16 নম্বর কোশ্চেনে। নেক্সট আমাদের 16 নম্বর কোশ্চেনটা বলছে 5 বছর আগে 4 মেয়ের বয়স ছিল আমাদের 7 বছর। তাহলে 4 জন মেয়ে আছে, 5 বছর আগে যদি 7 হয়, 5 বছর পরে প্রত্যেকেরই 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 7 আর 5 এখন হচ্ছে তাদের গড় বয়স বর্তমানে হচ্ছে 12 বছর। বেরিয়ে গেল, মুখোমুখি করে ফেললাম। একটি নতুন মেয়ে অন্তর্ভুক্ত করা হলো এবং গড় বয়স 13 বছর হয়ে গেল। তাহলে নতুন যদি একজন অ্যাড হয়, তাহলে 4 আর 1 এখন টোটাল হয়ে যাচ্ছে 5 জন। 5 জনের গড় বয়স কত হয়ে যাচ্ছে, 5 জনের হয়ে যাচ্ছে 13।
এবার একটা জিনিস এখানে একটু ছোট্ট একটা কনসেপ্ট বলি, এই 5 জনের বয়স তো 12, 4 জনের বয়স প্রথমে 12 ছিল, যে 5 নম্বর যে ব্যক্তি পরে একজন আসলো তার বয়সও যদি 12ই হতো, মানে অ্যাভারেজ বয়স যা ছিল তাই যদি হতো, তাহলে অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না। কিন্তু সে আসার ফলে 5 জনেরই দেখো 12 থেকে 13 হচ্ছে, মানে এক এক করে বয়স বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5 জনের এক এক করে বৃদ্ধি পাচ্ছে, মানে 5 অক্ষে আমরা টোটাল বলতে পারি সে আসার ফলে 5 বয়স বৃদ্ধি পাচ্ছে এক্সট্রা। তার মানে সে 12 যেটা অ্যাভারেজ সেটা তো ছিলই, তার সাথে সেটা তো নিয়ে এসছেই, তার সাথে আরও 5 বছর এক্সট্রা নিয়ে এসছে। তাহলে তার বয়স কত? 5 আর 12 17 বছর। তাহলে যে এসছে তার বয়স হচ্ছে 17 বছর। আমাদের এখানে বলছে নতুন মেয়ের বয়স কত? 17 বছর আমাদের অ্যান্সার। কত ফার্স্ট হবে বোঝা গেল কনসেপ্টের সাথে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 17 নম্বর। 17 নম্বর কোশ্চেনে বলছে একটি ট্রেন 108 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 32 সেকেন্ড একটি খুঁটি অতিক্রম করে। একটি খুঁটি অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাস, খুঁটি অতিক্রম করতে যে টাইম লাগছে ওটা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে আমরা ডাইরেক্ট করতে পারি এইসব অঙ্ক। ডাইরেক্ট কীভাবে করতে পারি? দেখো দেখো আমাদের এখানে বার করতে বলবে ট্রেনের দৈর্ঘ্য, তার মানে আমাদের ডিস্টেন্স বার করতে বলছে। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স বার করছি আমরা, এবার আমাদের স্পিড ইন্টু টাইম করতে হবে। আমাদের এখানে স্পিডটা কত আছে? এখানে আমাদের স্পিডটা হচ্ছে, স্পিডটা আমাদের 108 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা এখানে লিখবো 1 সেকেন্ড। এখানে আমরা লিখবো হচ্ছে স্পিড আমাদের 108 ইন্টু, দেখো এখানে একটা বিষয় বোঝার, সেটা হচ্ছে এটা সেকেন্ডে আছে তো, আর এটা কিলোমিটারে আছে। তো কিলোমিটারটাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। ব্যাস, এটা সেকেন্ডে চলে আসলো। ইন্টু আমাদের 32 সেকেন্ড, তাহলে এরপর আমরা ইন্টু 32 করে দেবো। বোঝা গেল? তাহলে এইখানে যে এই 5/18টা গুণ করতে হতো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য, এটাই হচ্ছে কনসেপ্ট। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, 9 দিয়ে কাটলে আমরা 2 পাবো, 9 দিয়ে কাটলে আমরা এটা পাবো 9, 9 দুগুণ 18 12 পাবো, 2 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে এখানে পাই যাবো আমরা 2 দিয়ে এটা কাটি 16 পেয়ে যাবো। তাহলে 5 16 80, 8 12 96, মানে 960 আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশান 2 আমাদের অ্যান্সার। বোঝা গেল কত ফাস্ট ক্যালকুলেশন করা যাবে? সূত্রটা মাথায় রেখো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি আইটেমের চিহ্নিত মূল্য, আমাদের বলছে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের 37.5% বাড়িয়ে করা হচ্ছে। 37.5-এর ফ্র্যাকশন ভ্যালু জানা উচিত, সেটা হচ্ছে 3/8। ফ্র্যাকশন ভ্যালু না জানলে তোমার ক্যালকুলেশন অসুবিধা হয়ে যাবে। ফ্র্যাকশন ভ্যালু অবশ্যই জানা উচিত। আর আমি আশা করছি তুমি এতগুলো ক্লাস যখন দেখছো, তুমি আগের ক্লাসগুলো দেখেছো, আর আমি প্রত্যেকটা ক্লাসে ফ্র্যাকশন ভ্যালু কীভাবে বার করতে হবে বলেছি। তার মানে তুমি সিরিয়াস স্টুডেন্ট আর সিরিয়াস অ্যাসপিরেন্ট, তুমি এটা জানো। যদি না জানো তাহলে তুমি এখনও সিরিয়াস না, তোমার চাকরি বাকরির পরীক্ষা নিয়ে আগের ভিডিও তোমার অবশ্যই দেখা উচিত, ঠিক আছে? এটা আমি তোমাদের নাহলে কী হবে, রোজ রোজ যদি আমি একই জিনিস দেখাতে থাকি না, তোমরা তাহলে শিখতে চাইবে না। তোমরা ভাববে যে এর পরের দিন ক্লাসেও দেখাবে, দেখার দরকার নেই আর, ঠিক আছে? তো এর জন্য আমি আজকে আর বলবো না যে কীভাবে করলাম। তো এখানে আমাদের 37.5-এর ফ্র্যাকশন ভ্যালু 3/8, এটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে 8-এর জিনিস 3 বৃদ্ধি পেয়ে 9 10 11 হয়ে যাবে। বলছে আইটেমের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে এত% বেশি। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য আমাদের এখানে হচ্ছে 8 টাকা। তাহলে মার্ক প্রাইস চিহ্নিত মূল্য হয়ে যাবে হচ্ছে 8-এর থেকে 3 বাড়িয়ে লিখেছে, মানে হচ্ছে 11 টাকা। এবার বলছে যদি 9.09% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে এটা ডিসকাউন্ট মানে হচ্ছে 9.09, মানে হচ্ছে এটা ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/11, ঠিক আছে? এত % ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা এটার আমাদের দরকার নেই, আরও সোজা অঙ্ক। বলছে তাহলে লাভের শতাংশ খুঁজুন। তাহলে লাভ আমরা টোটাল আমরা ধরে নেব জিনিসটার দাম হচ্ছে 100 টাকা কস্ট প্রাইস। এটার পরে আমরা যত টাকা বাড়িয়ে লিখেছিল সেটা আমরা আগে করবো। সেটা হচ্ছে আমাদের 8-এর জিনিস 3 বাড়িয়ে আমরা এখানে 11 করেছিলাম, তাহলে 11/8 করবো। আর পরেরটাতে যেহেতু ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 11 আমাদের নিচে যেরকম আছে সেরকমই লিখবো। আর ডিসকাউন্ট দিলে উপরেরটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 11 থেকে 1 বাদ দিলে আমরা উপরে পেয়ে যাবো 10। বোঝা গেল? লাভের ক্ষেত্রে কী হয়, নিচটা আর উপরেরটা যোগ হয়ে উপরে বসে, আর লসের ক্ষেত্রে বা ডিসকাউন্টের ক্ষেত্রে নিচেরটার থেকে উপরেরটা বিয়োগ হয়ে যায়। ব্যাস এইটুকুই কনসেপ্ট, আর তো এর মধ্যে কিছু নেই। তাহলে এই 11-এর সাথে 11 ক্যান্সেল। আর আরও যদি আমরা কাটি, দেখো উপরে 1000 আছে টোটাল, 100 আর 10, তাহলে 8 দিয়ে কাটলে আমরা টোটাল পাবো 125, 125 পুরোপুরি কাটলে আমরা পাবো 125। 125 মানে 100 থেকে কত বেশি? 25 বেশি, তার মানে 25%-এর প্রফিট। অ্যান্সার আমাদের অপশান 4। বোঝা গেল? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট অফ রেস এত অ্যাট দ্য রেট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স ইজ এত। তার মানে আমাদের ব্যাংকে আমি টাকা রেখেছিলাম 2800 টাকা। ডাইরেক্ট কীভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি, স্টার দিয়ে নিও। সুদ আমাকে দিচ্ছে কত? 420 টাকা 3 বছর পরে। এখানে হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট? সিম্পল ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট অফ রেস 3232 আমাদের এখানে টোটাল আমাদের টাকাটা অ্যাট দ্য সেম রেট। এবার এখানে যেহেতু রেটটা সেম হয়ে গেল দুই জায়গাতেই, তাহলে রেট আমাদের কোনো দরকার নেই। অ্যাট দ্য ফর দ্য সেম টাইম অফ পিরিয়ড, হ্যাঁ, ফর দ্য সেম পিরিয়ড মানে টাইম আমাদের এখানে সেম। তাহলে টাইম আর রেট যেহেতু সেম, তো টাইম আর রেট আমাদের কোনো কাজেই লাগবে না, দুটোই আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার আমরা ডাইরেক্ট অঙ্কটা করবো। কীভাবে করবো? 2800 টাকার উপরে
আমাদের সুদ ছিল কত 420, তাহলে এর উপরে 420 লিখবো। আর এরপরে টাকাটা আমি কত করেছি 3200, তাহলে লিখবো 3200। এর উপরে কত টাকার সুদ পাবো সেটা বার করার জন্য আমরা এক্স করে দিলাম, যে এক্স টাকা সুদ পাবো, এক্সের ভ্যালুটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে এইসব অঙ্ক আমরা এইভাবে করবো আর ডাইরেক্ট করবো। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন যদি করি, জিরোর সাথে আমাদের এখানে একটা জিরোর সাথে এখানে একটা জিরো আমাদের ক্যান্সেল, বোঝা গেলো? তাহলে এইভাবে কাটলাম, এই জিরোর সাথে এই জিরো আর এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, ঠিক আছে। আর 4 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে আমরা পাবো 6 7 42 আর 4 7 28, ঠিক আছে। আরও যদি আমরা কাটি তাহলে 4 8 32, এটা আমরা 80 পাচ্ছি। আর 6 8 কোনাকুনি গুণ হবে 48, তাহলে 48 0 480, এটা আমাদের এক্সের ভ্যালু, এটাই আমাদের অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান 3। বুঝে গেল কত ফার্স্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, দেখো যে এ কিছু দামে একটি ওয়াটার কুলার কিনে বি এর কাছে 20% লাভে বিক্রি করে। তার মানে এ একটা কিছু জিনিস কিনলো ওয়াটার কুলার, সেটা 20% প্রফিটে। 20% প্রফিটের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, আর ডাইরেক্ট আমরা 1/5 লিখি এখানে, ঠিক আছে। 20% লাভ মানে 1/5 সেটা বিক্রি করলো হচ্ছে বি এর কাছে, খুব ভালো কথা। বি 10% লাভে সি এর কাছে এটা বিক্রি করলো। বি আবার যখন বিক্রি করলো সি এর কাছে 10% লাভ, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, এটা লাভ মানে প্রফিট, তীরটা উপর দিকে। এবার বলছে সি যদি এত মানে 666 টাকায় কিনে নেয়, সি এখানে যে টাকায় কিনছে সেটা আমাদের দেওয়া আছে 666, তাহলে সি এর কেনা টাকাটা হচ্ছে 6666, ওকে। এবার আমাদের বলছে তারপর মানে তবে এ এর জন্য ক্রয় মূল্য খুঁজুন, মানে এ কত টাকায় কিনেছিল সেটা বার করতে হবে। তাহলে এ কত টাকায় কিনেছিল সেটা আমরা ধরবো হচ্ছে এ কিনেছিল এক্স টাকায়, এ কিনেছিল এক্স টাকায় ধরে নিলাম। এক্স টাকার জিনিসের উপরে প্রথমজন প্রফিট করছে, মানে 5-এর জিনিসের কত প্রফিট হচ্ছে 1-এর প্রফিট, তার মানে 5 আর 1 প্রফিটের ক্ষেত্রে যোগ হয়ে 6 হয়ে যাবে। সেম পরের জন 10-এর উপরে 1-এর প্রফিট করছে, তাহলে আমরা বলবো এটা 10, ওপরে লিখবো আমরা 11, 1 বৃদ্ধি হয়ে যাবে। এটা করার পরে সেই জিনিসটা সি কত টাকায় কিনছে 666 টাকায়, তাহলে এটা আমরা লিখে দেবো 4টে 6 লিখে দেবো সামনে। এবার আমরা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা একটু কেয়ারফুলি করতে হবে। এখানে দেখো 6 দিয়ে যদি আমরা কাটি তাহলে পাবো এখানে আমরা 1 1 1 1, আর 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1, 11 × 11, আর দুটো 11 একসাথে কাটতে গেলে একটা 0 নিয়ে নিতে হবে, মানে 101 হয়ে গেল। তাহলে x = আমরা কত পাচ্ছি 5 10 50, 50-এর সাথে এটা গুণ হয়ে যাবে, তার মানে এখানে হবে 0, এখানে হবে 5 0 5 0, পুরো ক্যালকুলেশন করলে 5050 আসবে, আমাদের অপশান 4 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 21 নম্বর কোশ্চেনে আসবো। 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে পাইপ এ 36 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, পাইপ বি 45 মিনিটে ট্যাঙ্কটা খালি করতে পারে। তার মানে এ পূর্ণ করতে পারে 36 মিনিটে, পাইপ বি খালি করতে পারে আমাদের এখানে বলছে 45 মিনিটে। এবার বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতার অর্ধেক পূরণ করতে কত সময় লাগবে, মানে পুরো ট্যাঙ্কটা আমাদের ভর্তি করতে বলেনি, ট্যাঙ্কের অর্ধেক ভর্তি করতে কত সময় লাগবে। ট্যাঙ্কটা কত সেটা আমাদের বার করার জন্য এই দুটো লসাগু নিতে হবে। লসাগু যদি নিই 45 মানে 5 নং 45, 5 × 9, আর এদিকে হচ্ছে 4 নং 36, তার মানে একটা 4 নিয়ে নিলে আমাদের লসাগু কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের লসাগু। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি এখানে, তাহলে সিম্পল 36 4 নং 36, তাহলে এখানে আসবে 5, আর 1 সেকেন্ড, তাহলে আমাদের এখানে আসবে 5 45 5 নং 45, তাহলে কাটলে এখানে আসবে 4, আর এটা মাইনাসে আসবে তার কারণ এটা মাইনাস নেগেটিভ। এবার দুজন যদি একসাথে চলে তাহলে 5 করে ভরবে, 4 করে বেরিয়ে যাবে 1 ঘন্টায়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 1 করে ভরবে, 5-এর থেকে 4 বিয়োগ করে দাও। এবার 1 1 করে ভরবে। এবার আমাদের বলছে কত সময় অর্ধেক ট্যাঙ্কটা ভর্তি করতে পারবে, আমাদের পুরোটা বলেনি, পুরো ট্যাঙ্ক এটা ছিল, তাহলে এর অর্ধেক মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধেক হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে 2 2 × 4, তাহলে 5 2 × 10, আর 9 গুণ করলে 90, তাহলে 90 ইউনিট আমাদের ভর্তি করতে হবে। তাহলে অর্ধেকটা কত 90 ইউনিট, আর ভর্তি করতে পারবে 1 1 করে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, 1 দিয়ে ভাগ করলে আমাদের টাইম আসবে 90 মিনিট, 90 মিনিট টাইম লাগবে। অপশান 90 মিনিট মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আরও 30 মিনিট, 90 মিনিট মানে তার মানে 1 ঘন্টা 0.5, মানে 1.5 ঘন্টা 1.5, অপশান 2 আমাদের অ্যান্সার, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি উপন্যাস লিখতে বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ, তার মানে এ আর বি এর এখানে ক্ষমতা দেওয়া আছে। তাহলে বি যদি 1 পেজ লিখতে পারে, এ দ্বিগুণ দক্ষ মানে এ লিখতে পারবে 2 পেজ। তারা একসাথে 24 দিনের মধ্যে উপন্যাসটি লেখা শেষ করতে পারে। দুজন একসাথে করলে 2 আর 1 টোটাল 3টে করে কাজ করবে একদিনে, আর টোটাল 24 দিন টাইম লাগে, তার মানে হচ্ছে টোটাল কাজ হয়ে যাবে একদিনে 3টা করতে পারে, 24 দিনে করবে হচ্ছে 3 × 24, এটা হয়ে গেল টোটাল কাজ। এ কত দিনে উপন্যাসটা লিখে শেষ করবে, এ একদিনে 2টো করে লিখতে পারে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো 12, 3 12 আমাদের এখানে অ্যান্সার চলে আসবে 36 দিন টাইম লাগবে দুজনে একসাথে লিখলে, মানে এ যদি একা লেখে 36 দিন টাইম লাগবে। অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের
23 নম্বর কোশ্চেন বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট। একটা অ্যামাউন্ট আমাদের দেওয়া আছে, আমাদের এখানে বলছে আমাদের প্রিন্সিপাল আমাদের এখানে বলছে 5120, এটা আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে 5120। রেট আমাদের দেওয়া আছে 12.5%, 12.5% মানে আমরা জানি এটা হয়ে যাবে হচ্ছে 1/8। আর আমাদের এখানে বলছে 3 বছর। টাইম আমাদের এখানে বলছে কত? টাইম আমাদের এখানে বলছে 3 বছর। তাহলে সবার আগে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা করব হচ্ছে প্রিন্সিপাল, আর আমাদের এখানে করতে হবে হচ্ছে এক পাশে লিখব প্রিন্সিপাল, এক পাশে লিখব অ্যামাউন্ট। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল আমাদের ইউনিটে 8 হয়ে যাবে, 8 আর 1 এটা হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট হয়ে যাবে 9। এটা 3 বছর টাইম, তাহলে আমরা উপরে এখানে 3 দেবো। 8-এর কিউব করলে 512, 9-এর কিউব করলে আমাদের আসবে 729। ওকে, কমপ্লিট। আমাদের প্রিন্সিপাল কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল প্রিন্সিপাল মানে 5120। প্রিন্সিপালকে আমরা প্রিন্সিপাল দিয়ে ভাগ করব, তার মানে 512 দিয়ে ভাগ করব। আমাদের বার করতে কি বলছে? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে এই দুটোর বিয়োগফল। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, আমরা এখানে পাবো হচ্ছে 7 8 9, এখানে পাবো আমরা 7, আর এখানে পাবো আমরা 1 5 6 7 2, 217 আসবে বিয়োগফল। তাহলে এই 217-এর ভ্যালুই বার করতে বলছে, তাহলে 217 দিয়ে গুণ, এটার সাথে এটা পুরো ক্যান্সেল। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসছে 2170। অপশান 2170, অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দুটি সংখ্যার এলসিএম আমাদের এখানে বলছে 231, দুটি সংখ্যার এসিএম আমাদের এখানে বলছে 11 এবং এত, অন্য সংখ্যাটি কত? তাহলে এইসব অঙ্ক পরীক্ষায় আসলে স্টার্ট দিয়ে নাও, একটাই সূত্র অ্যাপ্লাই করবে, সিম্পল, নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ইকুয়াল টু এসিএফ মানে গসাগু ইন্টু এলসিএম মানে লসাগু। তাহলে এখানে আমরা সিম্পল করব হচ্ছে দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে, এলসিএমটা আমাদের এখানে দেওয়া আছে এত, দুটি সংখ্যার এইচসিএফ দেওয়া আছে এত, এইচসিএফ 11 দেওয়া আছে, 11 লিখলাম, আর এলসিএমের জায়গায় আমাদের 231, তাহলে আমরা 231 লিখলাম। এবার বলছে একটি সংখ্যা আমাদের 77, তার একটা সংখ্যা আমাদের 77 নিয়ে নিলাম, আরেকটা সংখ্যা আমাদের বার করতে হবে, আমরা N2 নিয়ে নিলাম। কাটাকাটি করবো, এটা দিয়ে কাটলে আমরা এখানে পাবো 7, 7 দিয়ে যদি আমরা কাটি 3 7 21, 3 7 21 33, তাহলে অপর নাম্বারটা আমাদের এখানে হবে 33, অপশান 3 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনটা বলছে একজন মানুষ ঘন্টায় 12 কিলোমিটার প্রতি বেগে 12 কিলোমিটার প্রতি মানে বেগে হাঁটছে। প্রতি কিলোমিটার পর তিনি 4 মিনিটের জন্য বিশ্রাম নেন। ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে নিও। 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে মিনিটের মধ্যে? তাহলে এখানে আমাদের ডিস্টেন্সটা কত? 8 কিলোমিটারের। তাহলে প্রত্যেক 1 কিলোমিটার পরে 4 মিনিটের জন্য তিনি দাঁড়ায়, ঠিক আছে? প্রতি কিলোমিটার পর 4 মিনিটের জন্য বিশ্রাম নেয়। তাহলে এখানে কটা এরকম 1 কিলোমিটার করে আসবে? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 কিলোমিটার, তাহলে 8 বার আসবে। ওকে, তাহলে 8টা স্টপেজ আসবে। এবার আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এইখানে 4 মিনিট, 1 2 3 4 5 6 7 8, ওকে, এখানে 4 মিনিটের জন্য থামবে, 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 এখানে 4 মিনিট, এখানে 4 মিনিট, আর এখানে যখন সে ডেস্টিনেশন তার যে জায়গাতে পৌঁছানো সেখানে পৌঁছে যাবে, এখানে আর যে 4 মিনিট থামবে এটা আমরা নিই না, বুঝা গেল? এখানে তো পৌঁছে গেছে ডেস্টিনেশন, এখানে ডেস্টিনেশন মানে জায়গায় পৌঁছে গেছে, এই জন্য আর তার থামতে হবে না এখানে। তাহলে এই যে টোটাল কভার হচ্ছে এখানে যা হবে স্টপেজ তার থেকে 1 কমিয়ে নেবো, মানে 7টা স্টপেজ হয় টোটাল, ঠিক আছে? 8 বার যদি টোটাল আসে স্টপেজ, তার থেকে 1 কমিয়ে নেবে, কারণ শেষে পৌঁছেই যাচ্ছে। তাহলে 7টা স্টপেজ, আর প্রত্যেকটা স্টপেজে 4 মিনিটের জন্য দাঁড়াচ্ছে, তাহলে 4 সাথে এখানে 28 মিনিট সে বিশ্রামই নিচ্ছে। আর যেতে কত টাইম লাগবে সেটাও এবার ক্যালকুলেট করি। টোটাল আমাদের এখানে দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের, তাহলে 8 লিখব। ডিস্টেন্স বাই আমরা স্পিড করব, স্পিড 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এখানে বেরিয়ে যাবে টাইম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আর এটা আমাদের যেহেতু ঘন্টায় বেরাবে, এটা আমরা মিনিটে নেওয়ার জন্য সিম্পল আমরা 60 দিয়ে গুণ করে দেবো, এটা আমাদের মিনিটে চলে আসবে। তাহলে 5 12 60, 5 8 এটা আমরা পাচ্ছি 40 মিনিট, তাহলে এখানে লাগছে তো 40 মিনিট, আর এদিকে লাগছিল 28 মিনিট, তার মানে আমাদের এখানে লাগবে 68 মিনিট, টোটাল তার টাইম লাগবে 68 মিনিট, অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, তো আজকের শিফটে আমাদের 25টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা শিফটে আমাদের 25টা করে কোশ্চেন থাকছে। তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।